গাঁজা মদ হিরোন অবৈধ ব্যবসাটা আছে ভাইয়ের কাছে আসছিল। কিছু বিএনপি প্রতিপক্ষ লোকে আমাদেরকে বিভ্রান্তি করছে। উপদেষ্টা এবং উপদেষ্টা বাবা এই ব্যাপারে জড়িত না। শিক্ষা রানী ম্যাডাম ক্লাসের মধ্যে দিয়ে পুলিশ দিয়ে ধরে নিয়ে যায় থানায়। এই যে আমাদের যে মসজিদরা, এই মসজিদটার এখানে আপনার গেট ছিল, এই গেটটা সে বন্ধ করে রেখেছে ওয়াল দিয়ে। ভূমিদস্যুকারী মোহাম্মদ আলী আমার একটি জায়গা সে জোরপূর্বক দখল করে নিয়ে যায়। আমি আজকে রাস্তা রাস্তা ঘুরতে আসছি, মামলার যে হাজিরা দিব ওই টাকাটা আমার নাই। কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রাম। সবুজের বুক চিরে চলা পিচ ঢালা পথ, শান্ত ছায়া ঘেরা আর মানুষের সরল জীবন। গ্রামের প্রাণকেন্দ্র কড়ইবাড়ি বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ড ঘিরে তৈরি হয়েছে বেশ কিছু দোকানপাট। লোকজনের আনাগোনায় জমজমাট থাকা ছোট্ট বাজারটি এখন থমথমে, বেশিরভাগ দোকানপাটই বন্ধ। বাসস্ট্যান্ডের কেন্দ্রেই এই বাড়িটিতে গেল ৩ জুলাই ঘটেছে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। মব সৃষ্টি করে এই বাড়িতেই হত্যা করা হয়েছে রুবি আক্তার ও তার 2 সন্তানকে। হত্যাকাণ্ডের সাক্ষ্য এখনো বহন করছে 6 তলা বাড়িটির জানালা, দরজা আর পড়ে থাকা ধ্বংসাবশেষ। হত্যাকাণ্ডের পর থেকে বাড়িটিতে কেউই থাকছেন না। রুবি আক্তারের স্বামী খলিলুর রহমান মাঝে মাঝে আসেন বাড়িটি দেখতে, যদিও পুলিশ ছোট ছোট ঘরগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে। হত্যার শিকার রুবির স্বামী খলিল জানান, স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির ঘটনাকে কাজে লাগিয়ে তার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ এনে এলাকাবাসীকে খেপিয়ে তোলা হয়। তার দাবি, আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাহ ও বাচ্চু মিয়ার নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়েছে। এরা হঠাৎ করে বুঝাইছে কি সবাই, যে সবাই সারা জনগণে মাদকের ব্যবসা করে বলে, হ্যাঁ বলিয়া এরকম করে একটা সবাই জড়ো করছে। জড়ো করে সেটা এই মোবাইল চোরটা ইস্যু করে এরপরের দিন তো এই ঘটনা ঘটাইলি। এ ঘটনা ভিন্ন খাতে নেয়ার জন্য হত্যাকারীরা উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নাম জড়াচ্ছে বলেও জানান নিহতের স্বামী। কিছু বিএনপি প্রতিপক্ষ লোকে আমাদেরকে বিভ্রান্তি করছে, বলছে যে এদেরকে নাম দিয়ে তো এরা এই ঘটনাটা ঘটাইছে, সেই অনেক কিছু বলছে। আমরা যা দেখি নাই তা বলবো কিভাবে? উপদেষ্টা এবং উপদেষ্টা বাবা এই ব্যাপারে জড়িত না। এবার একটু অন্যদিকে চোখ ফেরাতে চাই, জানতে চাই কি নিয়ে দ্বন্দ্ব চলছিল গত ২০-২৫ বছর ধরে, কেন এমন অমানসিকভাবে পিটিয়ে হত্যা করা হলো মা ও 2 সন্তানকে। আর এজন্য আমাদের কথা বলতে হবে আশেপাশের মানুষের সাথে। সবাই ক্যামেরার পেছনে কথা বলতে চাইলেও হত্যাকারীদের ভয়ে কেউই ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে রাজি নয়। তারা আগে মাদকের গাছ কারবার করতো এইসব, তো তাদের যেই সমস্যাটা ছিল ওই এর সাথে এটা এখন মাদকের কারণে হয়েছে। দোকানদার থেকে শুরু করে বাচ্চাও এদের দিতে খুব তৈরি হয়েছে, সেই থেকে আসলে এই মবটা তৈরি হয়ে এই ঘটনাটা ঘটছে আর কি। এই মুহূর্তে ক্যামেরার সামনে কথা না বললেও খুনের ঠিক পরপরই দেশের বিভিন্ন গণমাধ্যমে রুবি আক্তারের পরিবারের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার বিষয়ে সাক্ষাৎকার দেয় স্থানীয় অনেক মানুষ।
সন্ত্রাস চাঁদাবাজি যত আছে চোর ডাকাতি আড্ডা আছে। তারা মাদকের সাথে জড়িত ছিল। এর নামে 80টা মামলা আছে। তা গাঁজা মদ হিরোইন অবৈধ ব্যবসাটা আছে, যত খারাপ নিশার ব্যবসাটা আছে এর কাছে আছিল। ঘটনার পরদিনই ঢাকায় র্যাবের ব্রিফিংয়েও উঠে আসে রুবি আক্তারের পরিবারের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি। 11টা মামলা পেয়েছি এবং তার ছেলে, তার নামে 9টা মামলা রয়েছে। কুমিল্লা জেলা পুলিশ ও বাঙ্গুরা বাজার থানা পুলিশের তথ্যে রুবি আক্তারের পরিবারের মাদক ব্যবসার বিষয়টি আরো স্পষ্ট হয়। সব মামলাই মাদক সংক্রান্ত অপরাধের। 2009 সালে গ্রেপ্তারও হয়েছিলেন মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত এই রুবি। হত্যাকারীরা এবং ঢাকার রাজনৈতিক একটি শক্তিশালী পক্ষ এই ঘটনার শুরু থেকেই বারবার উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে জড়ানোর চেষ্টা করে আসছে। তবে হত্যাকাণ্ডের সময় মৃত্যুর হাত থেকে ফিরে আসা রুবি আক্তারের মেয়ে নিজেই বললেন ভিন্ন কথা। আপনারা যে মামলা দিয়েছেন, এটা আপনার আসামকে শাহ আলম চেয়ারম্যান না অন্য কোনো শাহ আলম? শাহ আলম চেয়ারম্যানই, কাশিমপুরের শাহ আলম চেয়ারম্যান। যেদিন সকালে ঘটনা ঘটে, আগের দিন রাত্রে উনার বাসায় রাত্রেবেলা 2টা বাজে মিটিং বসছে। চেয়ারম্যান এবং কি শিমুল চেয়ারম্যান এবং কি যে আনু মেম্বার, এরপরে শরীফ, এরা ইনার পরেই করছে, মিটিং করছে। মিটিং করে এই সিদ্ধান্ত নিচ্ছে যে রামদাও সব রেডি করছে। হত্যাকাণ্ডের ঘটনাটির সঙ্গে স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ মেলে একটি ফেসবুক পোস্টেও। রুবি ও তার 2 সন্তানের হত্যার পরপরই বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদের ছোট ভাই কাজী শাহ জুন্নান বুশরি তার ফেসবুক পোস্টে কড়ইবাড়ির জনতাকে ধন্যবাদ দেন। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু নির্দিষ্ট লোক ও স্বার্থন্বেষী মহল একটি বিশেষ গণমাধ্যমকে ব্যবহার করে এই ঘটনার পরপরই ট্রিপল হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি শিমুল চেয়ারম্যানের সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার একটি পুরনো ছবি ছড়িয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে ঘটনার সঙ্গে তিনি আসামিদের শেল্টার দিচ্ছেন। আলোচিত শিমুল চেয়ারম্যানও 5 আগস্ট হাসিনা পালানোর পর শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যায়। তবে আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর তার বাবার হাত ধরেই তারা আবার এলাকায় ফিরে আসেন। এবার আমরা একটু নিচে নামতে চাই, ছবিটির নিচে, যেখানে স্পষ্ট করে লেখা আছে ছবিটি জুনের 19 তারিখে তোলা, যেটি ট্রিপল মার্ডারের ঘটনার আরো 14 দিন আগের, যা এলাকার উন্নয়ন নিয়ে একটি সরকারি দফতরে বসে আলাপ আলোচনা করার সময় তোলা। 5 আগস্টের পর শিমুল বিল্লার বিরুদ্ধে আওয়ামী লীগের চেয়ারম্যান ট্যাগ দিয়ে পালিয়ে থাকা কিংবা উপদেষ্টা আসিফের বাবার ক্ষমতা ব্যবহার করে চেয়ার টিকিয়ে রাখার যে অভিযোগ প্রচার করা হয়েছে তাও অসত্য। প্রতিবেদনটিতে দাবি করা হয় দেশের সকল আওয়ামীপন্থী চেয়ারম্যানকে অপসারণ করা হলেও বহাল তবিয়ত আছেন শিমুল বিল্লা। বাস্তবতা হল 5 আগস্টের পর সরকার প্রজ্ঞাপন জারি করে দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সকল জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করে। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের ক্ষেত্রে এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করেনি সরকার। তবে যেহেতু অধিকাংশ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি আওয়ামী লীগ সমর্থিত ছিলেন, তাই অভ্যুত্থানের পর অনেকেই জনরোষের ভয়ে পালিয়ে যান। এই সংকট মোকাবেলায় যেসব ইউনিয়নে চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত থাকছে, সেখানে প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসককে দায়িত্ব দিতে পরিপত্র জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আকবপুর ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা যায় নেম প্লেটে এখনো চেয়ারম্যান হিসেবে শিমুল বিল্লালের নামে শোভা পাচ্ছে। এ নিয়ে কথা হয় ওই ইউনিয়নের একজন সদস্যের সঙ্গে। তিনি বললেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিমুল বিল্লাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যদিও রুবি হত্যাকাণ্ডের মামলার প্রথম আসামি হওয়ায় বর্তমানে তিনি পলাতক। স্বতন্ত্র প্রার্থী ছিল আনারসের, উনি কোনো দলীয় প্যানেলে ছিল না,
5ই আগস্টের পরে উনি দায়িত্ব পালন করে গেছে 1 বছর, পরিষদ ঠিকভাবে চালিয়েছে ছিল। এবার নজর দেয়া যাক একই ইউনিয়নের ছাত্র জনতার মাধ্যমে সৃষ্ট আরেকটি মবের ঘটনায়। গেল বছরের 17ই সেপ্টেম্বর আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিখা রানীর বিরুদ্ধে আন্দোলন করে স্কুলটির শিক্ষার্থীরা। এই ঘটনাতেও ঢাকার ওই শক্তিশালী গোষ্ঠীটি ষড়যন্ত্রমূলকভাবে ওই স্কুলের প্রধান শিক্ষক উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের নাম জড়াতে মরিয়া। তোমার বাবার হাতে শিমুলের হাতে আমার মৃত্যু নিশ্চিত হয়েছে, আমার আজরাইল। অথচ সেই স্কুলের সাবেক শিক্ষার্থীরা জানান, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে শিখা রানী আকুবপুর স্কুলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ছাত্রদের নামাজ পড়তে বাধা দেয়া, বোরখা পরে আসায় ছাত্রীদের ও অভিভাবকদের মারধর করা, এমনকি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলা দিয়ে স্কুল থেকে ছাত্রদের পুলিশ এনে ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন শিখা রানী। প্রধান শিক্ষক বিল্লাল স্যার তখন ছিল, ওনাকে ষড়যন্ত্র করে বহিষ্কার করে তারা করার পরে আমরা সেখানে স্যারকে স্কুলে আনার জন্য আমরা আন্দোলন করেছিলাম। আন্দোলন করার কারণে উনি শিখা রানী ম্যাডাম উনি আমাদেরকে আমার আর আমার ফ্রেন্ডকে ক্লাসের মধ্যে দিয়ে পুলিশ দিয়ে ধরে নিয়ে যায় থানায়। আমাদের ওই সময় সভাপতি ছিল মোহাম্মদ আলী, আওয়ামী লীগের একটা প্রভাব দেখাইতো, ম্যাডামের সাথে কথা বললে একটা ভয় দেখাইতো, মামলা হামলা সবাই। সাদেক ভাইয়ের মেয়ে সে বুক রাপুরা কেন হেজাবপুরা কেন আসলো, সে পর্দে আসতে পারবে না, তাকে পিটাইছে সে। এই যে আমাদের যে মসজিদরা, এই মসজিদরার এখানে আপনার গেট ছিল, এই গেটটা সে বন্ধ করে নিয়েছে ওয়াল দিয়া। 5 আগস্টের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে স্বৈরাচারের দোষরদের স্কুল কলেজ থেকে বের করে দেয় ছাত্রছাত্রীরা, যার প্রভাব পড়ে ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়েও। আমি শিখা রানী রায়, হেডমাস্টার ও আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়। শিখা রানীর পুরনো কর্মকাণ্ডে অতিষ্ঠ শিক্ষার্থীরা 5 আগস্টের পর তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। শুরুতে পদত্যাগের কথা বললে তিনি রাজি না হওয়ায় 17 সেপ্টেম্বর শিখা রানীর পদত্যাগের দাবিতে মিছিল করে শিক্ষার্থীরা। উনি পদত্যাগ না করায় ওনাকে আমরা স্কুল থেকে বিতাড়িত করি। এই আন্দোলনের মধ্যে আমরা শুধু শিক্ষার্থীরাই ছিলাম, কোনো গ্রামবাসী বা বন্ধু বান্ধব কেউ, গ্রামবাসীরা কেউ ছিল না। এবার প্রশ্ন হলো, শিক্ষার্থীদের এই আন্দোলনের দায় কেন উপদেষ্টা আসিফের বাবার উপর চাপাতে চান শিখা রানী? সেটি জানতে আমাদের ফিরতে হবে কয়েক বছর আগে, সঙ্গে আনতে হবে আরেক চরিত্র, মোহাম্মদ আলীকে। 2014 সালে আকুবপুর স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন এই মোহাম্মদ আলী, আর তখন ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মদতপুষ্ট মোহাম্মদ আলী সে সময় হঠাৎ করেই একদিন প্রধান শিক্ষক বিল্লাল হোসেনকে স্কুলের সরকারি গাছ বিক্রি করার জন্য কাগজে স্বাক্ষর করতে বলেন। বন বিভাগের অনুমতি না থাকায় এবং অনৈতিক ও স্কুলের স্বার্থ পরিপন্থী কাজ হওয়ায় বিল্লাল হোসেন স্বাক্ষর করতে রাজি না হওয়ায় তাতে ক্ষিপ্ত হন তখনকার ক্ষমতাসীন মোহাম্মদ আলী। ক্ষিপ্ত মোহাম্মদ আলী এ ঘটনার জেরে বিল্লাল হোসেনকে স্কুলের প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করেন। এর বিরুদ্ধে শিক্ষা বোর্ডে আবেদন করলে 2015 সালে শিক্ষা বোর্ডের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তদন্তে বিল্লাল হোসেনের বিরুদ্ধে মোহাম্মদ আলীর অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। অবৈধভাবে গাছ বিক্রি প্রমাণ হওয়ায় ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয় মোহাম্মদ আলীকে, আর উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেনের বরখাস্ত প্রত্যাহার করে তাকে ফের প্রধান শিক্ষকের পদে বসানো হয়। তবে এর 6 মাসের মাথায় আবারও আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির পদে ফিরে আসেন মোহাম্মদ আলী। ফিরেই এবার তিনি হাত করেন সহকারী প্রধান শিক্ষিকাকে। দুইজন একজোট হয়ে 2017 সাল থেকে ফের বিল্লাল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রে নামেন তারা। সহকারী প্রধান শিক্ষক থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদের লোভে শিখা রানী সহযোগিতা করতে থাকেন মোহাম্মদ আলীকে।
তবে কোনোভাবেই বিল্লাল হোসেনের বিরুদ্ধে কিছু করতে না পেরে মোহাম্মদ আলী এবার সরাসরি উপদেষ্টা আসিফের বাবার স্বাক্ষর নকল করেন। জাল স্বাক্ষর দিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর অন্যত্র চাকরি হয়েছে মর্মে বিল্লাল হোসেনের নামে পদত্যাগপত্রের নাটক সাজান। পরিকল্পনা সফল হওয়ায় 2017 সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান শিখা রানী। এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেন বিল্লাল হোসেনকে ফাঁসাতে মরিয়া শিখা রানী। ঘটনা এখানেই শেষ নয়, আরও বাকি। পদত্যাগপত্র নাটক ষড়যন্ত্রের শিকার বিল্লাল হোসেন 2018 সালে চাকরি ফিরে পেতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তদন্তে প্রমাণ হয় অব্যাহতিপত্রের স্বাক্ষর জালিয়াতির বিষয়টি। তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিল্লাল হোসেনকে স্বপদে বহাল করতে নির্দেশনাও দেন। একই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে উক্ত স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী বরাবর চিঠি পাঠিয়ে বকেয়া বেতন ভাতা সহ বিল্লাল হোসেনকে স্বপদে বহাল করার নির্দেশনা দেয়া হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনার পরও বিল্লাল হোসেনকে চাকরিতে ফেরাতে গড়িমসি শুরু করে মোহাম্মদ আলী ও শিখা রানী। শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে মোহাম্মদ আলী বিল্লাল হোসেনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন, যার আদেশ বের হয় 2019 সালের মে মাসে। সেখানেও স্পষ্ট বলা হয় আইন মোতাবেক এমপিও সহ বিল্লাল হোসেনকে তার সকল প্রাপ্য বকেয়া বেতন ভাতাদি প্রদান করার কথা। সেই রিট পিটিশনের আদেশ অনুযায়ী 10 দিন পর ফের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে আকবপুর স্কুলের ম্যানেজিং কমিটির কাছে একই নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়। চিঠিতে আরো বলা হয় এই নির্দেশনা না মানলে তার দায় বর্তাবে আকবপুর স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানীর ওপর। প্রথম রিটের আদেশ পছন্দ না হওয়ায় কুমিল্লা 3 আসনের পতিত আওয়ামী লীগের তৎকালীন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের ক্ষমতায় সেটি অমান্য করেন মোহাম্মদ আলী ও শিখা রানী। দ্বিতীয়বার রিট করেন মোহাম্মদ আলী। 2020 সালের সেপ্টেম্বরে ফের একই আদেশ দেন আদালত। এবার টনক নড়ে মোহাম্মদ আলী ও শিখা রানীর। 3 বছর পর নিজ স্কুলে প্রধান শিক্ষকের পদে বহাল হন বিল্লাল হোসেন। সে সময় তিনি আইন মোতাবেক দীর্ঘ 3 বছরের বকেয়া বেতন ভাতাদি বাবদ 5,25,000 টাকা পান। অথচ নিজের পাওনা এই 5,25,000 টাকাকে স্বাক্ষর জাল করে তোলার কথা বলে বক্তব্য দিয়েছেন মোহাম্মদ আলী। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের স্বাক্ষর জাল, আমার স্বাক্ষর জাল করে, রেজলিউশন জাল করে স্কুল থেকে স্কুলের সরকারি বেতন ভাতা প্রায় 5,25,000 টাকা তুলে ফেলছে। আওয়ামী দোসর মোহাম্মদ আলীর এই তেলেশমাতি কারবার শুধু আকবপুর স্কুলেই সীমাবদ্ধ ছিল না, তার ব্যাপারে খোঁজ নিতেই বেরিয়ে এলো আরো চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ, ভিডিওই করাম কেরে ডর করে এ মা বাপ তুলে গালি দিবি না তুই। আকবপুর স্কুলের পাশেই পেয়ে গেলাম বেশ কয়েকজন ভুক্তভোগীকেও। কাগজ জালিয়াতি করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের কাছ থেকে জমি দখল করেছেন এই মোহাম্মদ আলী। ভুক্তভোগীরা জানালেন স্থানীয় 10 জনের বিরুদ্ধে 50টিরও বেশি মামলা দিয়ে কাগজ জালিয়াতি করে প্রায় 250 শতক জমির দখলে নিয়েছেন তিনি। আমার জায়গা আপনার মোহাম্মদ আলী জুড়ে দল করে নিয়ে গেছে 47 শতক জায়গা। সে 2006 সাল থেকে আমাকে 22টা মামলা দিচ্ছে। সে হয়রানি করতেছে একের পর এক। আমার জিংটা জাল করছে কইরা, এবং তার লগে আমি নাই দেখাতে আমাকে উল্টা পাল্টা করতে আমার 8টা মামলা দিয়ে আমাকে 15-20 লাখ টাকা ক্ষতি করছে। আমার ভাই পরিবার যা আছে সব ধ্বংসে। আমি আজকে রাস্তা ঘুরতেছি, মামলার যে হাজিরা দিব ওই টাকাটা আমার নাই। সভাপতি হয়ে স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে কয়েকবার মামলা মোকদ্দমা এগুলা হয়েছে। 2009 সালে ভূমিদস্যুকারী মোহাম্মদ আলী আমার একটি জায়গা সে জোরপূর্বক দখল করে নিয়ে যায়। তখন আমি সেনাবাহিনীতে চাকরি করি। পরে আমার মা, আমার বোন, আমার ওয়াইফ আসে বাধা দিতে, কিন্তু মোহাম্মদ আলী তার সন্ত্রাস বাহিনী দিয়ে আমার মাকে, আমার বোনকে এবং আমার ওয়াইফকে বেদম মারধর করে। মোহাম্মদ আলীর দ্বারা বিভিন্ন মিথ্যা মামলার তালিকাও এসেছে আমাদের হাতে। 5 আগস্টের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশের খবরও পাই আমরা। সেই সালিশের আপোষনামা নিয়েও করা হয়েছে
ভয়াবহ মিথ্যাচার। জেল থেকে বের হয়ে আকবপুর এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক কোনো আয়োজনে অংশ নিতে পারবেন না তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদের ক্ষমতা দিয়ে এসে আমার পরিবারকে সমস্ত কিছু পুরো আপোষনামার একটি বাক্যকে প্রচার করা হয়েছে। চলুন দেখাই কি আছে সেই আপোষনামায়। প্রথম পাতাতেই স্পষ্ট উল্লেখ আছে মোহাম্মদ আলী বিভিন্ন সময়ে আকবপুরের বাসিন্দাদের বিরুদ্ধে কাগজ জালিয়াতি করে যে হয়রানিমূলক মামলা করেছেন তা প্রত্যাহার করবেন। দ্বিতীয় পাতায় ক্ষতিপূরণ দেবার অঙ্গীকারের পাশাপাশি বলা হয়েছে মোহাম্মদ আলী আর কারো বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করবেন না। এই সালিশেই বিগত সময়ে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ বাবদ মোহাম্মদ আলীকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। স্বতঃস্ফূর্তভাবে সালিশের সিদ্ধান্ত মেনে নেয় মোহাম্মদ আলী গ্যাং। যদিও সেদিন নগদ টাকা না থাকায় তার কন্যা তাহমিনা আক্তার সুমির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্ষতিপূরণ বাবদ ৩টি চেক প্রদান করা হয়। সেই টাকা ভুক্তভোগীরা এখনো তুলতে পারেননি। অথচ মোহাম্মদ আলী বক্তব্য দিয়েছেন তাকে ৩০ লাখ টাকা জরিমানা প্রদান করতে বাধ্য করা হয়েছে। ৩০ লাখ টাকা জরিমানা দিয়ে বিল্লাল হোসেনের সহযোগী মাসুদের মাধ্যমে দফা রফা করে জেল থেকে মুক্তি পান তিনি। গ্রামের সাইলাসি বৈশা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল এবং হের কাকাও ছিল তুরাব আলী হাজি, উনিও ছিল থাইকা বৈশা। ওনারা সিদ্ধান্ত করছে ৩০ লক্ষ টাকা যাদের ক্ষতিপূরণ মানে যাদের ক্ষতি করছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। জরিমানা যেটা করছে সেটা হইলো আপনার চেকের মাধ্যমে। চেক কিন্তু এখনো কিন্তু তৃতীয় পক্ষ তার কাছে রয়ে গেছে। সে কিন্তু একটা বাংলা বিষয়ে একটা সাক্ষাৎকার দিছে যে চেক করে টাকাগুলো উড়াই নিছে এবং বিল্লাল স্যারের নাম বলছি। চেকে কি আজও কোনো এই কারোর নাম আছে চেকের মাধ্যমে? বিল্লাল স্যারের নাম আছে, চেকগুলো আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাবো। খবরের পেছনেও যেমন খবর থাকে তেমনি একটি খবরের উল্টো পিঠ থাকে। বিভিন্ন তথ্য গোপন করে সুকৌশলে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে নিয়ে এভাবেই মিডিয়ার ট্রায়াল হয়েছে। আমরা সেই খবরের ভেতরের আসল তথ্য তুলে ধরলাম মাত্র। এখন সিদ্ধান্ত আপনার।